হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন মাইনরের আজকে পরীক্ষা আছে। আজকে তোমাদের শেষ প্রস্তুতির জন্য একটা শেষ মুহূর্তের লাস্ট মিনিট সাজেশান আমি তোমাদের শেয়ার করছি। আশা করি তোমরা এই প্রশ্নগুলো দেখে গেলে তোমাদের অনেকটাই কিন্তু উপকৃত পাবে এবং অনেকটাই তোমরা হেল্পফুল হবে। তো দেখো, তোমাদের সোশিওলজি ফিলোজফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন যে পেপারটা রয়েছে, পেপার কোড DMC EDN 1, এখানে 5 মার্ক এবং 10 মার্কের সাজেশান ভিত্তিক প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও, কেউ ভিডিওটি স্কিপ করবে না, ঠিক আছে। প্রথম যেটা তোমরা ভালো করে দেখে যাবে, শিক্ষার প্রকৃতি ও পরিধি লেখো, তার সঙ্গে তোমরা পড়বে শিক্ষার কার্যাবলী আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে প্রশ্ন যে শিক্ষার কার্যাবলী, ভেরি ইম্পর্ট্যান্ট। দ্বিতীয়ত, ব্যাপক অর্থে শিক্ষার ধারণাটি বিব্রত করো। তারপরে এখানে আবার আছে শিক্ষার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। দেখো, তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের যদি সংকীর্ণ অর্থে শিক্ষা কাকে বলে সেটা থাকে, তোমরা সেটার সংজ্ঞাটা লিখে দিবে। তারপরে যদি তোমাদের শিক্ষার প্রকৃতি বা পরিধি আলোচনা করে বলতে বলা হয়, সেটাও তোমরা লিখবে। মানে কোনো রকম কনফিউশন হবে না, একটু প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, কিন্তু প্রশ্ন কিন্তু এভাবেই থাকবে। তারপরে শিক্ষা বলতে কী বুঝো, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটা হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট। শিক্ষার সংকীর্ণ এবং বিস্তৃত ধারণার মধ্যে পার্থক্য লেখো। শিক্ষার সংকীর্ণ এবং বিস্তৃত ধারণার মধ্যে পার্থক্য মানে হচ্ছে দুটোর হচ্ছে বিভাজনটা কী আছে। সংকীর্ণ অর্থে শিক্ষা মানে হচ্ছে যেটা আমরা বিদ্যালয় থেকে আমরা শিক্ষাটা গ্রহণ করে থাকি, পুঁথিগত বিদ্যাটা যেটা অর্জন করে থাকি, সেটাকে বলা হয় সংকীর্ণ অর্থে শিক্ষা। আর ব্যাপক অর্থে শিক্ষা মানে হচ্ছে সারা জীবনব্যাপী ধরে চলবে, যেটার কোনো শেষ নেই। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ সারা জীবন কিন্তু সে শিক্ষা অর্জন করে যাবে বা সারা জীবন ধরে সে শিখবে, ঠিক আছে। তারপর চলে আসো এখানে, সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষা কি, মোস্ট ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় তোমাদের আসার প্রবল চান্স রয়েছে। সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার ত্রুটিগুলি উল্লেখ করো। মনে রাখবে, শিক্ষার সংকীর্ণ বা ব্যাপক অর্থে শিক্ষার ত্রুটি হোক বা অসুবিধা হোক, এগুলো কিন্তু তোমাদের একটু ঘুরিয়ে দিতে পারে। তারপরে এখানে অথবা প্রশ্নগুলো রয়েছে, আমি অথবাগুলো বলতে যাচ্ছি না। তারপরে যেটা বললাম প্রথমে, শিক্ষার কাজ বা কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। কাজ এবং কার্যাবলী একই রকম বিষয়, এখানে তোমরা কনফিউশন হবে না। শিক্ষার কার্যাবলী ভালো করে তোমরা একটু পড়ে যাবে। এটা গেল তোমাদের প্রথম। দ্বিতীয়ত বলবো তোমাদের শিক্ষা দর্শন যে অধ্যায়টা আছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এখান থেকে যদি প্রশ্ন আসে শিক্ষা দর্শন কাকে বলে, শিক্ষা দর্শনের পরিধি আলোচনা করো, ভালো করে দেখে যাবে। তারপরে নেক্সট তোমরা পড়বে এই শিক্ষা দর্শনের বৈশিষ্ট্য বা গুরুত্ব বা প্রভাব সম্পর্কে আলোচনা করো। প্রথমে শিক্ষা দর্শন কাকে বলে ভালো করে দেখে নিবে সংজ্ঞাটা, ডেফিনেশনটা। তারপরে যে প্রকৃতি রয়েছে, যদি প্রকৃতি আসে, বৈশিষ্ট্য আসে বা গুরুত্ব বা প্রভাব আসে, তাহলে যে কোনো একটাকে তোমরা কিন্তু মানে ভাববে যে এটাই প্রভাব, আর এটাই হচ্ছে বৈশিষ্ট্য, আর এটাই হচ্ছে প্রকৃতি, ঠিক আছে। তারপরে শিক্ষার সাথে দর্শনের সম্পর্ক কীরূপ, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনতেও কিন্তু বারবার রিপিট হয়েছে প্রশ্নটা, ঠিক আছে। এই যে আবার দেখো রিপিট হচ্ছে এখানে, শিক্ষা বলতে কী বোঝো, শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এটা গেল। এবার 2 নম্বর মডেল থেকে যেগুলো পড়বে তোমরা, ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য ভালো করে পড়বে। সমাজতান্ত্রিক ও ব্যক্তিতান্ত্রিক শিক্ষার মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো। প্রথমে সমাজতান্ত্রিক, সমাজকে কেন্দ্র করে যে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা হয় তাকে বলা হয় সমাজতান্ত্রিক লক্ষ্য। ব্যক্তিকে কেন্দ্র করে যে শিক্ষা নির্ধারিত করা হয় তাকে বলা হয় ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। তারপর দেখো, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্য বা কৃতিত্ব লেখো। শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের অসুবিধাগুলি লেখো। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখো, তারপরে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝায়, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্য লেখো, বা শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য থেকে এটি কিভাবে আলাদা, অর্থাৎ ডিফারেন্সটা কতটা রয়েছে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য থেকে শিক্ষার সমাজতান্ত্রিক যে লক্ষ্যটা কতটা আর কি ডিফারেন্স রয়েছে, সেটা কিন্তু তোমরা বর্ণনা দিবে। আশা করি তোমরা এগুলো পড়েছো, ঠিক আছে। তারপরে এখানে আরেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট, যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক বা সমাজতান্ত্রিক লক্ষ্যের সমন্বয়ের পক্ষে যুক্তিগুলি আলোচনা করো। তোমরা যে বৈশিষ্ট্যগুলো পড়বে সমাজতান্ত্রিকের,
সেখান থেকে কিন্তু তোমরা যুক্তিগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে আলাদা করে দুটো প্রশ্নের জন্য কিন্তু আর দেখতে হচ্ছে না শেষ মুহূর্তে। তারপরে দেখো ডেলর্স কমিশন, এটা ভালো করে দেখে যাবে। ডেলর্স কমিশন মনে রাখবে তোমাদের শিক্ষার 4টি স্তম্ভ রয়েছে। জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা। দেখো আমি টিকাগুলো দেখাচ্ছি, এগুলো বেসিক্যালি টিকা আকারে আসে। জানার জন্য শিক্ষাটা হচ্ছে লার্নিং টু নো, ইংলিশও আসতে পারে। কর্মের জন্য শিক্ষা লার্নিং টু ডু। একত্রে বসবাসের জন্য শিক্ষা লার্নিং টু লাইভ টুগেদার। হওয়ার জন্য শিক্ষা লার্নিং টু বি। এগুলো কিন্তু টিকা আকারে আসে। তো আমার মনে হচ্ছে প্রথম এই দুটো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এই দুটো, 1 নম্বর আর 2 নম্বর, কর্মের জন্য শিক্ষা আর জানার জন্য শিক্ষা। এখান থেকে কিন্তু আসার কিন্তু প্রবল চান্স রয়েছে। তারপর তোমরা শিক্ষার উপাদান থেকে পড়বে, শিক্ষার উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর যেটা পরীক্ষায় তোমরা ভালো করে পড়বে, শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝো। রুশো যে শিশুকেন্দ্রিক শিক্ষাটা হচ্ছে নিয়ে চালু করেছিলেন, ঠিক আছে, জ্যাকস রুশো। শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য বা গুরুত্ব আলোচনা করো। তারপরে যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, একজন আধুনিক শিক্ষকের গুণাবলী বা দায়িত্ব বা কর্তব্য সম্পর্কে লেখো। এটা না আসে একজন আদর্শ শিক্ষকের গুণাবলী সমূহ উল্লেখ করো, এটাও আসতে পারে। দুটো প্রশ্ন কিন্তু সেম। তারপরে যেটা আসতে পারে, বিদ্যালয়ের লক্ষ্য এবং কার্যাবলী আলোচনা করো, অথবা প্রথাগত শিক্ষার সংস্থা হিসেবে শিক্ষামূলক প্রতিষ্ঠানের কার্যাবলী আলোচনা করো। দুটো প্রশ্নের অ্যান্সার কিন্তু একটাই হবে। ঠিক আছে, আর তোমরা এটা এমনি একটু দেখে যাবে। আমি এরপরে চলে যাচ্ছি সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে। সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কী বোঝো। শিক্ষাক্ষেত্রে এই সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে বেশি প্রশ্ন নেই। তারপরে এটা ঘুরিয়ে আসতে পারে, একজন শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব আলোচনা করো। তোমরা স্ক্রিনশট করে রাখো, তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমরা কিন্তু জানতে পাবে। তারপরে 3 নম্বর মডিউল ভারতীয় দর্শনের স্কুল। এখান থেকে তোমরা যেগুলো দেখে যাবে সেটা হলো দর্শনের বৈদিক স্কুলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আমি ইম্পর্টেন্টগুলো বলে যাচ্ছি। শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ দর্শনের প্রভাব আলোচনা করো। এবার এখানে কিন্তু বৌদ্ধ দর্শন অনুযায়ী শিক্ষণের বিভিন্ন পদ্ধতি রয়েছে, এটা ঘুরিয়ে আসতে পারে। অথবা শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম বা শিখন পদ্ধতি, একটু তোমরা স্ক্রিনশট করে রাখো। তারপর বৌদ্ধ দর্শনের মূল তত্ত্বসমূহ বিবৃত করো, মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ এটার সঙ্গে কিন্তু অষ্টাঙ্গিক মার্গ কিন্তু জড়িয়ে রয়েছে। এখানে তোমাদের ইনফরমেশনটা দিয়ে রাখি, যারা মেজর কোর্সে ছিল তাদেরও কিন্তু এইভাবেই ছিল। বৌদ্ধ দর্শনের মূল তত্ত্ব কিন্তু সেটা অষ্টাঙ্গিক মার্গকে বোঝায়। সম্যক জ্ঞান, সম্যক বাক্য, ঠিক আছে, এরকম 8টি কিন্তু অষ্টাঙ্গিক মার্গ রয়েছে। তারপরে জ্ঞান তত্ত্বটা বুঝবে তোমরা যে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়েছে। তারপরে যেটা ইম্পর্টেন্ট, ইসলামিক শিক্ষার বৈশিষ্ট্য গুরুত্ব ভালো করে দেখে যাবে। এবার পাশ্চাত্য দর্শনের স্কুল, এখানে যেটা ইম্পর্টেন্ট দেখে যাবে, আদর্শবাদী বা ভাববাদীদের মধ্যে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিখন পদ্ধতি, শিক্ষকের ভূমিকা ও শৃঙ্খলা আলোচনা করো। ভাববাদীদের মধ্যে শিক্ষকের ভূমিকা ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো। বাস্তববাদীদের মধ্যে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিখন পদ্ধতি, শিক্ষক, শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর যেটা দেখবে, প্রয়োগবাদ অনুসারে পাঠ্যক্রমের লক্ষ্য, শিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। বাস্তববাদ ও আদর্শবাদের মধ্যে পার্থক্য, বাস্তববাদ থেকে আদর্শবাদকে আলাদা ব্যাখ্যা করো। কেন না আমি তোমাদের স্ক্রল করে তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো দেখাচ্ছি, আমি পড়ে শোনাচ্ছি না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। প্রথমে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যগুলি কী, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যগুলি ব্যাখ্যা করো, যেটা তোমাদের প্রশ্নের মধ্যে ছিল। তোমরা স্ক্রিনশট করে রাখো বা তোমরা স্ক্রল করে তোমরা দেখে নাও। দেখো প্রথমে অ্যান্সারগুলো দেখে নাও, টু দ্য পয়েন্ট করা রয়েছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। তারপর তোমরা প্রথমে হিডিং দিবে, আমরা মানুষকে শুধুমাত্র নাগরিক হবার শিক্ষা দেব না, উপযুক্ত ব্যক্তি হয়ে ওঠারও শিক্ষা দেব। এগুলো কিন্তু লিখলে পরে কিন্তু তোমাদের এই নোটগুলো বা উত্তরগুলো কিন্তু যথাযথ কিন্তু গুণগত মান ভালো থাকে, ঠিক আছে। বা তোমরা এভাবেও নাম দিতে পারো, প্রবক্তা জ্যাকস রুশো। এভরিথিং ইজ গুড অ্যাজ ইট কামস ফ্রম দ্য হ্যান্ডস অফ অথার অফ নেচার, বাট এভরিথিং ডিগনেচার ইন হ্যান্ড অফ ম্যান। এইগুলো লিখলে কিন্তু একটু নাম্বারগুলো বেশি পাওয়া যায়। তারপরে তোমরা দিতে পারো, বিবেকানন্দ বলেছিলেন ম্যান ইজ পটেন্সিয়ালি ডিভাইন, শিক্ষার লক্ষ্য হবে মানুষের মধ্যে অন্তর্নিহিত ব্রহ্মসত্তার বিকাশ সাধন। এগুলো এমসিকিউ আকারও 2 নম্বরে তোমরা তোমাদের আসতে পারে। তারপরে জীববিজ্ঞানের যুক্তি, মনোবিজ্ঞানের যুক্তি, শিক্ষার লক্ষ্য,
কারণ সমস্ত প্রশ্নের অ্যান্সার তো ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব নয়। তোমরা একটা ভিডিও এইরকমভাবে তোমরা দেখে নাও। আমি শুধুমাত্র তোমাদের পরীক্ষার জন্য এই তোমাদের ক্লাসটি তোমাদের দিচ্ছি। দেখো, শিক্ষা দর্শনের মধ্যে সম্পর্ক দেখাও, এটা মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষা দর্শনের পরিধি। এখানেও সেম একইভাবে তোমরা পয়েন্ট করে লিখবে, ভূমিকা থেকে শুরু করে। বিভিন্ন দর্শন শিক্ষা সম্পর্কে তাদের বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন, তাই মনে করা হয় সেই দর্শনের সঙ্গে শিক্ষার সম্পর্ক অত্যন্ত নিবিড়। আবার অনেক দার্শনিক মনে করেন ইহা যেন একই মুদ্রার দুটি দিক, তাই এদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকাই স্বাভাবিক। তারপর নিচে আলোচনা, তোমরা স্ক্রিনশট করে নিয়ে নাও। তারপরে তত্ত্ববিদ্যা, নেক্সটে রয়েছে তর্কশাস্ত্র, ধর্মীয় দর্শন, মূল্যবোধ। তারপর শেষে উপসংহার দিয়ে শেষ করবে। তারপরে শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য, এগুলো শর্ট প্রশ্নগুলো তোমাদের 2 মার্কে থাকবে। এরপর ডেলর্স কমিশন, যেটা সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট। ডেলর্স কমিশনের রিপোর্ট বা প্রতিবেদন সম্পর্কে আলোচনা করো, বা সংক্ষিপ্ত টিকা, 4টি স্তম্ভ, যেটা একটু আগে তোমাদের বললাম। দেখো তোমরা কীভাবে লিখবে। জন্মের পর থেকেই মানুষ শেখে। এই শিক্ষা প্রক্রিয়া একটি চলমান প্রক্রিয়া। আমার জীবনের শেষ দিন পর্যন্ত এই শিক্ষা চলতে থাকে। কোন শিক্ষাটা? ডেলর্স কমিশনের যে শিক্ষাটা। আমাদের সমাজ নিয়ত পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল সমাজের সঙ্গে সঙ্গতি বিধান শিক্ষার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। শিশুর মধ্যে প্রথম থেকে পেশনার সঞ্চার করা প্রয়োজন। নতুন কৌশল উদ্ভাবন, তার ব্যবহার, নতুন পদ্ধতি অনুসরণ ও শিশুকে মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করা একটি বৃহৎ উদ্দেশ্য। এখানে 1996 সালে ডেলর্স কমিশনের পরীক্ষা হয়, যেটা হচ্ছে একটি রিপোর্ট প্রতিবেদন পাঠানো হয় ডিরেক্টর জেনারেলের কাছে। প্রতিবেদনটির নাম হচ্ছে দ্য লার্নিং দ্য টিচার উইদিন, একটা শিরোনাম আর কি। তারপরে এই যে কর্ম সম্পাদন, মানে কর্মের জন্য শিক্ষা, জানার জন্য শিক্ষা, এগুলো ছোটোখাটো তোমাদের টিকা আকারে আসবে। সেখানে তোমাদের 2 নম্বরও দিতে পারে, আবার হচ্ছে তোমাদের 5 মার্কের তো আসতে পারে। ঠিক আছে, তোমরা একটু দেখে নাও। তারপর শিক্ষার কার্যাবলী, যেটা বললাম মোস্ট ইম্পর্টেন্ট। তার সঙ্গে রয়েছে শিক্ষার মুখ্য কার্যাবলী। শিক্ষার কিন্তু 2টো কার্যাবলী আছে, একটা হচ্ছে মুখ্য কার্যাবলী আর একটা হচ্ছে গৌণ কার্যাবলী। ঠিক আছে, এটাও তোমরা একটু দেখে নাও। এই যে শিক্ষার মুখ্য কার্যাবলী, শিক্ষার গৌণ কার্যাবলী, তোমরা ভিডিওটা দেখে নাও, স্ক্রল করে তোমাদেরকে দেখাচ্ছি। একটাই উদ্দেশ্য, তোমাদের শুধুমাত্র পরীক্ষার জন্য আমি এই ক্লাস ভিডিওটি তোমাদের নিয়ে আসলাম, যেন তোমরা কিছুটা হলেও তোমরা উপকৃত হও। এখানে শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ দর্শনের অবদান বা শিক্ষা ব্যবস্থায় বৌদ্ধ দর্শনের প্রধান বৈশিষ্ট্য, জ্ঞান তত্ত্ব। এখানে দেখো এই যে প্রথমে যে উপসংহারটা, ভূমিকা। হিমালয়ের পাদদেশে প্রাচীন কপিলাবস্ত নগরে শাক্য বংশের এক রাজ পরিবারে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা সিদ্ধান্ত বা গৌতম বুদ্ধের জন্ম হয়। বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন গৌতম বুদ্ধ। তোমাদের 2 মার্কের প্রশ্নতে তোমাদের থাকতে পারে। তারপর বুদ্ধদেব তার একটা বাণী তিনি কিন্তু লিখতে পারেননি, ত্রিপিটক। তারপরে আর্য সত্যর মধ্যে কি আছে? 1 নম্বর হচ্ছে দুঃখ আছে, আসতে পারে তোমাদের আর্য সত্য কোনগুলো, 4টি আর্য সত্যের নাম উল্লেখ করো। তারপর দুঃখের কারণ আছে, এটা একটা গেল আর্য সত্য। তারপর দুঃখের নিরোধ আছে, দুঃখ নিবারণের মার্গ বা পথ, ওই যে অষ্টাঙ্গিক মার্গ, যেটা 8টি বৌদ্ধ ধর্ম মানে ঘোষণা করেছিলেন। অষ্টাঙ্গিক মার্গের মধ্যে 8টা অষ্টাঙ্গিক মার্গ, তোমরা এটাও জেনে রাখো। ঠিক আছে, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। ঠিক আছে, তো যাই হোক তোমাদের প্রস্তুতি পর্ব তোমরা ভালো করে নাও। আমি তোমাদের সকলের জন্য কামনা করছি তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক, এবং তোমাদের আজকের এই ক্লাসে তোমাদের কতটা তোমরা পরীক্ষা ভালো দিচ্ছ সেটা তোমরা অবশ্যই কমেন্টে আমাকে লিখে পরে জানিও।